সম্প্রতি সময়ে পৃথিবীর গভীরে এমন কিছু ঘটনা ঘটছে যা বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিচ্ছে। কিছু বিরল এবং রহস্যময় প্রাণী হঠাৎ করেই সমুদ্রের গভীর থেকে উঠে আসছে। এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শুরু হয়েছে যে তবে সত্যিই কি কিয়ামত খুবই সন্নিকটে? তবে কি পৌরাণিক সেই সামুদ্রিক দানব লিভিয়াথান সত্যিই জেগে উঠেছে? লিভিয়াথান নামক প্রাণীর অস্তিত্ব আসলেই কি লুকিয়ে রয়েছে সমুদ্রের অতল গহ্বরে? আর যদি বাস্তব হয় তবে এটি দেখতে কেমন এবং এটি এখন কোথায় রয়েছে? এসব প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের সমুদ্রের গভীরে গিয়ে অনুসন্ধান করতে হবে। যেতে হবে সমুদ্রের সেই রহস্যময় জগতে, যা এখনও পর্যন্ত মানুষের কাছে এক বিশাল রহস্যময় অধ্যায়। এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই এরকম রহস্য, রোমাঞ্চকর ও আনকমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। কিয়ামতের বার্তা এবং অরফিশের রহস্য। বর্তমান বিশ্বের বিভিন্ন অঞ্চলে কিছু অদ্ভুত ঘটনা ঘটে চলেছে যা মানুষদের দুশ্চিন্তায় ফেলে দিচ্ছে। সম্প্রতি মেক্সিকোর উপকূলে এবং জাপানে বেশ কিছু অরফিশ দেখা যাচ্ছে। অরফিশ হলো এক রহস্যময় গভীর সমুদ্রের মাছ, যেগুলো সাধারণত 60 থেকে 1000 মিটার গভীরে দেখা যায় এবং এরা খুব কমই সমুদ্রের উপরের স্তরে আসে। তবে যখন এটি সমুদ্রের উপরে আসে তখন বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে বলে মানুষ বিশ্বাস করে, বিশেষ করে ভূমিকম্প এবং সুনামি। এই মাছের দৈর্ঘ্য 36 ফুট পর্যন্ত হয়ে থাকে, যা এটিকে বিশ্বের দীর্ঘতম হাড়যুক্ত মাছগুলির মধ্যে একটি করে তোলে। এটি একটি স্বল্প প্রকৃতির রূপালী শরীর বিশিষ্ট মাছ, যার মাথার উপর লালচে ক্রেস্টের মতো অংশ থাকে। প্রথমবার এটিকে দেখে মনে হতে পারে যেন কোনো এক পৌরাণিক সামুদ্রিক দানব, কিন্তু এগুলো হঠাৎ করেই বাস্তবে দেখা দিয়েছে। জাপানে অরফিশকে রিউগু নাশুকাই বা ড্রাগনের দুধ বলা হয়। স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী যখন এই মাছ সমুদ্রের উপকূলে চলে আসে তখন এটি বড় কোনো ভূমিকম্প বা সুনামির ইঙ্গিত দেয়। 2011 সালে জাপানের ভূমিকম্প ও সুনামির আগেও জাপানের উপকূলে একের পর এক এই মাছটি দেখা গিয়েছিল, যার কিছুদিন পরেই জাপানে 9.1 মাত্রায় এক বিধ্বংস ভূমিকম্প এবং সুনামি আঘাত এনে সব লণ্ডভণ্ড করে দেয়। 2020 সালে ফিলিপাইনে বিধ্বংসী ভূমিকম্পের ঠিক কয়েকদিন আগেই উপকূলে অরফিশের মৃতদেহ ভেসে এসেছিল। শুধু তাই নয়, 2023 সালে মেক্সিকো ও চিলিতে ভূমিকম্পের কিছুদিন আগেই উপকূলে একাধিক অরফিশ দেখা গিয়েছিল। এমনকি স্পেনের ব্ল্যাক সি ডেভিল বা অ্যাংলারফিশ, যা সাধারণত 600 থেকে 4500 ফিট গভীরে থাকে, সেটিও উপরে উঠে এসেছে এবং এই ঘটনা এবারই ইতিহাসের প্রথমবারের মতো ক্যামেরায় ধরা পড়ে। এদিকে ভারতের কেরালা রাজ্যের উপকূলে হঠাৎ করেই অসংখ্য মাছ উপকূলে উঠে এসেছে। একই সময় জেলেরা সমুদ্রের এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেয়েছে। এটি হলো চতুর্ভুজ আকৃতির ঢেউ, যা চারদিক থেকেই প্রবাহিত হয়, কিন্তু এখানে দেখা গিয়েছে দুটি ভিন্ন দিক থেকে আসা ঢেউ একে অপরকে ছেদ করছে, যা পানির উপরে চতুর্ভুজ আকৃতির ঢেউ তৈরি করেছে। এই ঢেউ খুবই বিপজ্জনক এবং প্রাকৃতিক একটি ঘটনা। এটি তখনই ঘটে যখন দুটি শক্তিশালী সমুদ্র প্রবাহ পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। অনেক সময় গভীর সমুদ্রে ভূমিকম্প বা টেকটনিক প্লেটের নড়াচড়ার ফলে এমন ঢেউয়ের সৃষ্টি হতে পারে। চতুর্ভুজ আকৃতির ঢেউ এমনিতেও খুবই বিপজ্জনক, কারণ এতে নৌকা বা জাহাজ সহজেই ভারসাম্যহীন হয়ে উল্টে যেতে পারে। এছাড়াও এটা সমুদ্রের গভীরে কোনো নেগেটিভ পরিবর্তনকে ইঙ্গিত করে। এটা সমুদ্রতলে ভূমিকম্প, সুনামি বা অন্য কোনো শক্তির প্রভাবের ফলে সৃষ্টি হতে পারে। এটি একটি প্রকৃতির অস্বাভাবিক আচরণ, কারণ চারকোনা আকৃতির ঢেউ দেখা যাওয়ার ঠিক কয়েকদিন পরেই 28 ফেব্রুয়ারি 2025-এ নেপালে 6.1 মাত্রার একটি বিধ্বংসী ভূমিকম্প আঘাত হেনেছিল। তাহলে এতগুলো ইঙ্গিত কি শুধুমাত্রই কাকতালীয় কোনো ঘটনা, নাকি আসলেই সমুদ্রের গভীরে বিশাল কোনো কিছু ঘটতে চলেছে? অনেকেই বলছেন সামুদ্রিক প্রাচীন দানব লিভিয়াথান জেগে উঠেছে। বিজ্ঞানীরা ধারণা করছেন সমুদ্রের মাঝে সৃষ্টি হওয়া এমন চতুর্ভুজ আকৃতির ঢেউ এবং গভীর সমুদ্র থেকে উঠে আসা এই সমস্ত মাছ ভূমিকম্প বা ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস হতে পারে, কারণ তারা ভূপৃষ্ঠের পরিবর্তন এবং সমুদ্রের তলদেশে সৃষ্টি হওয়া চাপকে অনুভব করতে পারে, যার ফলে এই গভীর জলের মাছগুলো উপরে চলে আসে অথবা মরে গিয়ে ভেসে আসে। যদিও বিজ্ঞানীরা এখনও নিশ্চিতভাবে কিছু বলতে পারছে না, কিন্তু একের পর এক এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি গবেষকদের ভাবিয়ে তুলছে। তবে কি এই গভীর জলের বিরল প্রজাতির মাছ কোনো প্রাকৃতিক ধ্বংসযজ্ঞের বার্তা নিয়ে আসছে? তবে কি এবারে লিভিয়াথান নামক সেই পৌরাণিক কাহিনীর দানবের দেখা মিলতে চলেছে? প্রশ্ন হলো, লিভিয়াথান কি আসলেই সত্যি নাকি কাল্পনিক কোনো জীব?
এর সত্যতা যাচাই করতে হলে আমাদের একটু অতীতে যেতে হবে বা প্রাচীন ঘটনা অনুসন্ধান করতে হবে। প্রাচীন বিভিন্ন গ্রন্থে লিভায়াথানের ঘটনা বহুবার এসেছে। খ্রিস্টানদের বাইবেল, ইহুদিদের ধর্মগ্রন্থ সহ অন্যান্য পৌরাণিক কাহিনীতে এক বিশাল দানবীয় সামুদ্রিক প্রাণীর কথা উল্লেখ রয়েছে, যা একসময় সমুদ্রের গভীরে বাস করত। বাইবেলের জব 41-এ বলা হয়েছে, তোমরা কি লিভায়াথানকে হুক দিয়ে ধরতে পারবে, অথবা তার জিহ্বাকে কি দড়ি দিয়ে বাঁধতে পারবে? তার নিঃশ্বাস থেকে আগুন বের হয়, এমনকি তার চোখ দুটি জ্বলন্ত অঙ্গারের মতো। একইভাবে ইহুদি ধর্মগ্রন্থ তালমুদেও লিভায়াথানের কথা উল্লেখ রয়েছে, যেখানে এটিকে এক বিশাল সামুদ্রিক দানব হিসেবে আখ্যায়িত করা হয়, যা একদিন সমুদ্র থেকে উঠে এসে মহাপ্রলয়ের কারণ হতে পারে। এই সকল ধর্মগ্রন্থের উক্তিগুলো মানুষের মনে বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছে যে এটি কি বাস্তব নাকি কেবলই কল্পকাহিনী মাত্র। বর্তমানের আধুনিক বিজ্ঞানের উন্নত প্রযুক্তি ব্যবহার করে আমরা গভীর সমুদ্রের কিছু রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছি, যেখানে এমন কিছু বিশাল আকৃতির প্রাণীর সন্ধান পাওয়া গিয়েছে যা লিভায়াথানের অস্তিত্বকে একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। আমরা জানি যে গভীর সমুদ্র সবসময়ই রহস্যময়, যার মাত্র 20 ভাগ আমরা আবিষ্কার করতে সক্ষম হয়েছি, আর বাকি 80 ভাগের মধ্যে যে কোনো কিছুই থাকতে পারে। 2020 সালে গভীর সমুদ্র গবেষণার সময় বিজ্ঞানীরা এমন কিছু প্রাণীর সন্ধান পান যা এর আগে কখনোই দেখা যায়নি। এর মাধ্যমে আমরা বুঝতেই পারছি যে সমুদ্রের গভীরে বিশাল দানবীয় কোনো প্রাণীর অস্তিত্ব থাকা অস্বাভাবিক কিছু নয়। মেঘালডন বিশ্বের সবচেয়ে বড় হাঙর, যার দৈর্ঘ্য ছিল 15 থেকে 18 মিটার। আর এই প্রাণীটি কি সত্যি বিলুপ্ত হয়েছে এখনও শতভাগ নিশ্চিত হওয়া যায়নি। এমনকি কোলাকান্ত নামক এই প্রাচীন মাছ, যা 6 কোটি 60 লাখ বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছে বলে ধরা হয়েছিল, সেটিও 1938 সালে জীবিত অবস্থায় পাওয়া গিয়েছিল। এছাড়াও বিজ্ঞানীদের সাবমেরিন এবং রাডারে ধরা পড়েছে বেশ কিছু অদ্ভুত প্রাণী। গভীর সমুদ্র গবেষণার সময় বিভিন্ন সাবমেরিন, সোনার স্ক্যান এবং ডিপসি রোবটের মাধ্যমে বিজ্ঞানীরা খুবই রহস্যময় এবং অজানা কিছু সামুদ্রিক প্রাণীর আবিষ্কার করেছেন, যা লিভায়াথানের অস্তিত্বকে আরও জোরালো করে তোলে। 1960 সালে মারিয়ানা ট্রেঞ্চে বিশাল একটি ছায়া বিজ্ঞানীদের চোখে পড়ে। মারিয়ানা ট্রেঞ্চ, যা বিশ্বের সবচেয়ে বড় গভীরতম স্থান, যার গভীরতা প্রায় 10,998 মিটার। এখানে গবেষণা কার্য পরিচালনা করার সময় সাবমেরিনের জানালার পাশ দিয়ে বিশাল আকৃতির এক ছায়া অতিক্রম করতে দেখেছিল। 1985 সালে আটলান্টিক মহাসাগরে গবেষণার সময় বিজ্ঞানীরা সোনার স্ক্যান এর মাধ্যমে একটি বিশাল আকৃতির সামুদ্রিক প্রাণীর উপস্থিতি শনাক্ত করেছিলেন, যা প্রায় 30 থেকে 40 ফিট দীর্ঘ ছিল এবং এটি যে কোনো পরিচিত সামুদ্রিক প্রাণী থেকে বিশাল ছিল, কিন্তু ক্যামেরায় এটিকে ঠিকভাবে ধরা যায়নি। এবং 2007 সালে জাপানের গবেষণায় দৈত্যাকার একটি স্কুইড ধরা পড়েছিল, যা বিজ্ঞানীরা গভীর সমুদ্রে রোবটের মাধ্যমে শনাক্ত করতে সক্ষম হয়, যা 40 থেকে 50 ফুট দীর্ঘ। এবং 2007 সালের আগ পর্যন্ত এটি শুধুমাত্র একটি কাল্পনিক প্রাণী ছিল। এটিকে অনেকে পৌরাণিক ক্রাকেনের সঙ্গে তুলনা করেছিলেন। এছাড়াও 2016 সালের প্রশান্ত মহাসাগরের গভীর সমুদ্র গবেষণার সময় বিজ্ঞানীদের সাবমেরিন এর রাডারে আরও একটি বিশাল ছায়া শনাক্ত হয়। বিশাল আকৃতির সরীসৃপ বা দানবীয় মাছের মতো মনে হয়েছিল, যার আকৃতি মেগালোডনের মতো দৈত্যাকার হতে পারে বলে ধারণা করা হয়েছিল। সুতরাং এমনটা হতেও পারে যে লিভায়াথান একইভাবে টিকে রয়েছে সমুদ্রের গহ্বরে, কারণ সমুদ্রের অতল গভীরে এমন কিছু প্রাণী বাস করে যা মানুষের কল্পনারও বাহিরে, যেখানে রাক্ষসী স্কুইড, দৈত্যাকার হাঙর এবং অবিশ্বাস্য সব অদ্ভুত জীব রয়েছে। লিভায়াথান সত্যি সামুদ্রিক সাপ বা দৈত্যাকার মাছ হবে। হয়তো এটি এমন কোনো স্থানে রয়েছে যা মানুষের নাগালের বাইরে। অনেকেই মনে করেন যদি লিভায়াথান এখনও টিকে থাকে তবে এটি বারমুডা ট্রায়াঙ্গেল বা প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম স্থানে থাকতে পারে। হতেও পারে যে অদূর ভবিষ্যতে এসব প্রাণীর সরাসরি দেখা মিলতে পারে, কিন্তু পৃথিবী যে বিপদের দিকে এগিয়ে যাচ্ছে তা সুনিশ্চিত, কারণ সম্প্রতি বছরগুলোতে জলবায়ুর উল্লেখযোগ্য পরিবর্তন এবং সমুদ্রের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে ব্যাপকভাবে। এর ফলে গভীর সমুদ্রের প্রাণীগুলো তাদের স্বাভাবিক পরিবেশ থেকে বেরিয়ে আসতে বাধ্য হচ্ছে। হতে পারে বিশাল কোনো সুনামি বা ভয়ানক কোনো বিপর্যয়ের বার্তা দিচ্ছে। এমনও হতে পারে যে সমুদ্রের নিচে এমন কিছু ঘটছে যা আমাদের ধারণারও বাহিরে। লিভায়াথান যদি সত্যিই থাকে তবে এটি কি পৃথিবীর জন্য এক নতুন বিপদের বার্তা নিয়ে আসতে পারে? ডিয়ার ভিউয়ার্স, আপনার কি মনে হয়? অবশ্যই তা মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন, কারণ সমুদ্রের রহস্য এখনও যে বিজ্ঞানীদের 80% অজানাই রয়েছে।
আর এই 80% মধ্যে যে কোনো কিছুই থাকতে পারে।